বাচ্চাটা আদুরে ভঙ্গিতে মাথা দুলালো। ওহিও হাসলো। এই মেয়েটার জন্যই তো সে সেদিন রেস্টুরেন্টে কেমন বাচ্চাদের মতন ঝগড়া করছিল। ভাবতেই ওহির লজ্জা লাগে। মাঝে মাঝে সে কতটা বোকামি করে বসে, তাই না? ওহির ভাবনার মাঝে মেয়েটা আধো আধো কণ্ঠে বলল। আন্টি আইসক্রিম দাও। কথাটা বলেই বাচ্চাটা দু হাত বাড়িয়ে দিল, ছোট ছোট গোল গোল হাতগুলো। ওহি হাসলো, বাচ্চাটার নাক টেনে বলল। তোমার কি আইসক্রিম ছাড়া আর কিছু ভালো লাগে না? বাচ্চাটা উপর নিচ মাথা দুলালো, যার অর্থ লাগে। ওহি গাল টিপে বলল। আর কি কি ভালো লাগে? তোমাকে। ওহি চোখ বড় বড় করে তাকালো মেয়েটার দিকে। কি পাকা মেয়ে! বাচ্চাটা তার মাঝেই তাড়া দিয়ে বলল। আইসক্রিম দাও আন্টি। ওহি হাসলো, আইসক্রিমের ভ্যানটার কাছে গিয়ে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম কিনে দিল। বাচ্চাটা ছোট ছোট হাতে সাবধানে ধরল সেটা। ওহি বাচ্চাটার চুল ঠিক করে দিতে দিতে বলল। আচ্ছা হুমু, তুমি একা কেন? তোমার পাপা কোথায়? ওহির কথায় উত্তর দিল না হুমু। মনের সুখে সে ঠোঁট চাপলে আইসক্রিমে। এর মাঝেই কোথা থেকে ছুটে এলেন সেদিনের ভদ্রলোকটা। ফর্সা মুখটা লাল টকটকে হয়ে গেছে। কপালের মাঝে চিন্তার রেখা। মেয়েটাকে কিছুটা টেনে নিজের কোলে নিয়ে অনবরত চুমু খেতে লাগলেন। হুমুর বাবার চিন্তিত মুখখানা দেখে গলা জড়িয়ে ধরল বাবার। কেমন বড়দের মতন করে বলল। ভয় পেও না পাপা, এই তো আমি এখানে আন্টির সাথে। মেয়ের কথায় হুঁশ ফিরল ভদ্রলোকের। সে ওহির দিকে তাকিয়ে চমকে গিয়ে বলল। আরে ঝগড়ুটে মহিলা আপনি। এমন ডাকে ওহির বেশ রেগে যাওয়ার কথা থাকলেও রাগলো না। লোকটাকে বেশ অবাক করে দিয়ে হেসে উঠল। হাসি বজায় রেখে বলল। হ্যাঁ আমি। আজও আইসক্রিম কিনে দিতে এলাম বোধহয়। ওহির ঠান্ডা মেজাজে এবার লোকটা নিজে লজ্জা পেল। আমতা আমতা করে বলল। ধন্যবাদ আমার মেয়েকে রাখার জন্য। ওহি স্ফীত হেসে উত্তর দিল। আজকের আইসক্রিমের দাম মাত্র 40 টাকা। 400 টাকা দিবেন নাকি আজও? ভদ্রলোকটা উচ্চস্বরে হেসে উঠল। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল। কৃতজ্ঞতার তো দাম নেই, সেদিনের জন্য দুঃখিত। হুমুর বাপকে ক্ষমা করা হলো। ওহি কথাটা বলেই নিজেই চমকে গেল। চিত্রার সাথে থাকতে থাকতে সেও যে ওর মতন হয়ে যাচ্ছে ভেবেই হাসি এলো। অতপর দুজনে একসাথে হেসে উঠল। লোকটা হাসতে হাসতে বলল। আমি হুমুর বাপ, তবে নাম নৌসাদ। আমার নামটা আন্তি রইল, হুমুর আইসক্রিম আন্তি। ল্যাম্পপোস্টের নিবিড় আলো ছুঁয়ে দিচ্ছে ক্লান্ত মানুষের ভেঙে আসা দেহকে। ভিজে রাস্তায় ল্যাম্পপোস্টের রঙিন আলো প্রতিফলিত হয়ে কেমন ঝলমল করছে। মনে হচ্ছে আকাশের অগণিত তারা হামাগুড়ি খাচ্ছে রাজপথে। লাল নীল কালো বিভিন্ন রকমের ছাতার মেলা মানুষের হাত জুড়ে। বৃষ্টি থেকে বাঁচার উপায়ই এটা। সেই যে বিকেল থেকে হুটহাট বিজ্ঞাপনবিহীন বৃষ্টি এলো, এরপর আর থামাথামির নামই নেই। বাহার ব্যস্ত পায়ে বিশ্রামহীন রাস্তায় হেঁটে যাচ্ছে। আজকে একটা চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিল, যার জন্য টিউশনি করাতে যেতে বেশ দেরি হয়ে গেছে। আর পড়ে গেছে অনাকাঙ্ক্ষিত বৃষ্টির মুখে। বাহারের কালো শার্টটা বৃষ্টির ছাটে প্রায় বেশ খানিকটা ভিজে গিয়েছে। সুন্দর লম্বা চুলগুচ্ছ দিয়ে শিশির বিন্দুর ন্যায় পানি পড়ছে। বাহার চুলগুলো ঝাড়তে ঝাড়তে শান্ত নিরিবিলি রাস্তায় বেশ কিনারের টং দোকানদারের সামনে দাঁড়ালো। এই রাস্তাটা কিছু আলো আধারের মিশেলে ধোঁয়াশা চাদর জড়িয়ে আছে। বৃষ্টির দাপট ধীরে ধীরে বাড়ছে। বাহার হাত ঘড়িটার দিকে তাকালো। বৃষ্টিতে ভিজে সেটা 5:30টার দিকে গিয়ে যে থেমেছে তার নড়চড় হয়নি। অথচ প্রকৃতি থেকে বোঝা যাচ্ছে এখন কমপক্ষে 7টা কিংবা 7:30 বাজছে। বাহার ঠোঁট উঁচু করে বিরক্তর শ্বাস ফেলল। চিত্রা মেয়েটার দুদিন পর পরীক্ষা, অথচ সে পড়াতে যাচ্ছে না। মেয়েটা যে একটু পড়তে মন চায় না তাকে ছাড়া সেটা তো বেশ ভালোভাবে জানা। আমার কথা ভাবছেন নাকি বাহার ভাই? বাহার চমকালো মেয়েলি কণ্ঠে, তাও পরিচিত অঙ্গনার কণ্ঠ। চমকে সে পাশ ফিরে তাকাতেই দেখে চিত্রার প্রাণ খোলা হাসি বিশিষ্ট মুখ। মেয়েটা লাল টকটকে ছাতাটা মাথার উপর ধরে রেখে কি সুন্দর হাসছে। বাহার অবাক কণ্ঠে বলল। তুমি এখানে কেন?
ভোর সন্ধ্যাবেলা? চিত্রা হাতের খোলা ছাতাটা বন্ধ করতে করতে বলল। এসেছিলাম একটু গিফট কিনতে। বাহার রাশভারী কণ্ঠে ধমক দিয়ে বলল। একটু আবার কি শব্দ? ওটা একটু হবে। বাহার মেয়েটার দিকে চোখ রাঙ্গানি তাকালো, কিন্তু এতে চঞ্চল চিত্রার কোনো হোলদোল দেখা গেল না। সে আগের ন্যায় দুলতে দুলতে বলল। আমাকে বকতে ইচ্ছে করছে, বকে ফেলুন, তাহলে আমি মাইন্ড খাবো না। আবার উল্টাপাল্টা বাক্য বলছো। মাইন্ড খাবো না আবার কি? উফ বাহার ভাই, আপনি না সব সময় টিচার টিচার ভাব দেখান। কেন আপনি টিচার ভাব দেখাবেন? আপনি তো বাহার ভাই, আপনি আমার সিনিয়র। আপনি কথায় কথায় হাসবেন, প্রশংসা করবেন, তা না আপনি কথায় কথায় দেন ধমক। চিত্রা, বাহারের ধমকের বিপরীতে চিত্রা গাল ফুলিয়ে বলল। আবার ধমক দিলেন? বাহার এবার নিজেই হেসে দিল। মেয়েটা দিন দিন একটু বেশিই দুষ্ট হচ্ছে। বাহারকে হাসতে দেখে চিত্রা আনমনে বলল। জানেন বাহার ভাই, কাল আপনাদের বাড়িতে মেয়েটাকে দেখে আমি এক মুহূর্তের জন্য ভয়ই পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম এবার বুঝি বাহার ভাইকে চিরতরে হারালাম। বুকের ভেতর সে কি ব্যথা! আমার ছোট্ট জীবনের এত বড় ব্যথা কখনো হবে না তো? কথা দিন। বাহারের দৃষ্টি তখন ভেজা পথের দিকে, যে পথের বক্ষে বৃষ্টি খুব মোলায়েম গতিতে নৃত্য করছে। চিত্রা হাত বাড়িয়ে রাখলো তৃষ্ণার্ত নয়ন জোড়া মেলে। তার মনে একটা বিশ্বাস ছিল বাহার হয়তো কথা দিবে, কিন্তু চিত্রা অষ্টাদর্শী মনকে ভীষণ বাজোভাবে ভেঙে দিয়ে বাহার ভাইয়ের কথা দিলেন না, বরং পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আগুন জ্বালিয়ে দিল। চিত্রা দেখলো প্রতিবার ধোঁয়ায় চিত্রার দুঃখগুলো উঠছে। বাহার নামক মানুষটাকে ভালোবাসে, সে কত দুঃখেরই না ভাগীদার হলো। চিত্রার বাড়িতে রাখা হাত একই অবস্থানে থাকতে থাকতে ঝিমঝিম করে উঠল। অবশ্য এলো রক্ত সঞ্চালন করা রগগুলো। মেয়েটার বুক ভার করে অভিমান হলো। অবশ হাতটা তার স্থায়িত্ব আর টিকিয়ে রাখতে না পেরে যেই না পড়ে যেতে নিল, ঠিক সেই মুহূর্তে চিত্রা অনুভব করলো তার হাতে নরম ভেজা কিছুর আদুরে ছোঁয়া। চিত্রা পূর্ণ দৃষ্টি নিয়ে তাকাতেই দেখলো বাহার নামক গুরুগম্ভীর মানুষটা তার হাতে একগোছা কদমগুচ্ছ তুলে দিয়েছে, আর নিজের সুবিশাল হাতটা দিয়ে চিত্রার সে অবসহা হাতটা ধরে রেখেছে, যেন চিত্রার ভালোবাসার হার কিছুতেই হতে দিবে না মানুষটা। চিত্রা হাসলো। বাহার সিগারেটে টান দিয়ে মেঘের মতন ধোঁয়াগুলো আকাশে উড়িয়ে দিতে দিতে বলল। আমার অনুভূতি যেখানে শেষ, ঠিক সেখান থেকে এই বাহারের অনুভূতি শুরু। রঙ্গনা, যে অনুভূতির দৈর্ঘ্য প্রস্থ হিসেব করতে গেলে ভালোবাসাও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। কেবল বেকারত্ব নামক ছোট একটা থলে সে বিরাট অনুভূতি দমিয়ে রেখেছে, তবে দাফন করতে পারেনি। শোনো মেয়ে, ঠিক যতটুকু গিয়ে তুমি ক্লান্ত হবে, তারপর থেকে আমি আছি। বৃষ্টির দিনে তোমার শুদ্ধতম অনুভূতিকে প্রশ্রয় দিলাম আমি একগুচ্ছ কদমের বিনিময়ে। শুনো মেয়ে রঙ্গনা, যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরসায়। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরসায়। এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে, জলভরা দৃষ্টিতে, এসো কোমল শ্যামল ছায়। যদিও তখন আকাশ থাকবে বৈরী, কদমগুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি। উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো, ছলকে ছলকে নাচিবে বিজলি আরো। তুমি চলে এসো একে বর্ষায়। চিত্রা অপলক তাকিয়ে রইল এলোমেলো বখাটে বাহারের দিকে। কি মিষ্টি তার প্রেমের বহিঃপ্রকাশ। বিক্ষিপ্ত নয়নজোড়া নিয়ে বনফুল তাকিয়ে আছে পথের দিকে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি তার অকৃপণ হাতে নিজেকে দান করেছে। প্রকৃতির এক প্রলয়ঙ্কারী রূপ যেন সে দেখেছে সে, অথচ তুহিন নামক লোকটার আসার কোনো খবর নেই। মানুষটা যে কখন আসবে কে জানে। তাকে দেখার জন্য যে ছোট মন উথাল পাতাল ঢেউ তুলে, সেটা কি মানুষটা কখনো জেনেছে, বুঝেছে? টেবিলের সামনে মোমবাতি ঝড়ের দাপটে কিছুটা নিভু নিভু হয়ে আসছে। বনফুল তাকিয়ে আছে জানালা ভেদ করে হালকা আলো মাখানো পথের দিকে। চোখে মুখে তার তীব্র অপেক্ষা। বনফুলের সেই এক ধ্যানের অপেক্ষার মাঝে ঘরে শব্দ হলো।
বনফুল কিছুটা চমকে ভেতরে তাকাতে দেখলো নোঙ্গর নামক বাহার ভাইয়ের বান্ধবীটা ঘরের পর্দা খুলে জানালাটা লাগিয়ে দিচ্ছে। বনফুল ভুরু কুচকালো। বৃষ্টি এলে সে সারা ঘরের জানালা খুলে রাখতে পছন্দ করে। কেমন যেন ঠান্ডা হয়ে যায় রুমটা, তার বেশ শান্তি লাগে সেই শীতল রুমটা। মনে হয় স্বর্গ এসে দাঁড়িয়েছে তার দুয়ারে। অথচ নোঙ্গরাপুর কি না তার এই সুখের এমন দেয়াল টেনে দিল। নিজের ছোটোখাটো রুমটাতেই অপরিচিত মেয়েটার অধিপত্য বেশ বিরক্তই লাগলো বনফুলের। কাল ভাইয়ার আদেশে মেয়েটাকে নিজের ঘরে থাকতে দিয়েছিল, কয়েকটা দিনের জন্য নাকি বেড়াতে এসেছে সে। তাই বনফুলের ঘরই হলো তার ঠিকানা। এবারই সবচেয়ে সুন্দর রুমটাই বনফুলের রুম। কিছুটা মাঝারি আকারের রুম, দেয়ালে সুন্দর সুন্দর ডিজাইন আঁকা, পুরনো দিনের কারুকার্য শোভিত একটা কাঠের আলনা আর খাট আছে যা সদা পরিপাটি থাকে। আর সুন্দর একটা পড়ার টেবিল ও দুটো চেয়ার আছে। পুরো ঘরের জিনিসপত্র বলতে এতটুকুই। আর একটা বিশাল আয়না লাগিয়েছে মেয়েটা নিজ উদ্যোগে, তাও ভীষণ সুন্দর ডিজাইন করা রং দিয়ে। তার ঘরটাকে সে নিজ অবস্থানে সর্বোচ্চ সুন্দর রাখার চেষ্টা করছে। আর সেই প্রিয় রুমে আরেকজন নিজের নাক গলাচ্ছে, সেটা কারোরই পছন্দ হবে? তবে বনফুল মেয়েটা ভীষণ ঠান্ডা মেজাজের, ভদ্র বলে মুখের উপর কাউকে কিছু বলে না। যেমন এখন জানালা আটকে দেওয়াতেও বলল না, কেবল নীরবে একবার সেদিকে তাকিয়ে আবার রাস্তায় ধ্যান দিল। নোঙ্গর মেয়েটা বিছানা ঝাড় দিতে দিতে বনফুলের উদ্দেশ্যে বলল, বনফুল, তোমার কাছে কোনো উপন্যাসের বই আছে? বনফুল রাস্তার দিকে তাকিয়েই উত্তর দিল, না। একটাও নেই? না আপু। মেয়েটা হতাশার শ্বাস ফেলল। চট করেই কিছু মনে পড়তে বলল, বাহার ভাইয়ার আছে? বনফুল এবার তাকালো নোঙ্গরের মুখ পানে। সাদামাটা একটা মেয়ে নোঙ্গর, গালে কপালে রয়েছে অসংখ্য দাগ, অথচ কণ্ঠটা ভীষণ মিষ্টি। বনফুল হুট করেই বলে উঠল, তুমি গান গাইতে পারো তাই না? নোঙ্গর বোধহয় কিছুটা চমকালো, বেশ প্রশংসা করে বলল। তুমি কিভাবে বুঝলে বলো তো? বনফুল বিজ্ঞদের মতন করে বলল, আমি সব বুঝি। এবার বলো তো তুমি গান গাইতে পারো কিনা? নোঙ্গর প্রশ্নের উত্তরে উপর নিচ মাথা নাড়ল, আর যার অর্থ সে পারে। বনফুল যেই না আবদার করবে তাকে যেন গান শোনানো হয়, ঠিক সেই মুহূর্তে রিকশার সুমধুর সুর তার কানে ঠেকল। অপেক্ষা শব্দ ভীষণ মিষ্টি, যখন আমরা জানি অপেক্ষা তার নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু যদি এটা অনির্দিষ্টকালের জন্য হলেই গলার কাটা হয়ে যায়। নোঙ্গরকে কিছু বলতে না দিয়েই বনফুল ছুটে চলে যায় নিচে। নোঙ্গর অবাক চোখে কেবল তাকিয়ে থাকে। সওদাগর বাড়িতে বসেছে রাতের খাবারের আয়োজন। বিশাল বড় টেবিলের এক কোণ হতে অপর কোণা অবধি মানুষের পরিপূর্ণ। সওদাগর বাড়ির সবচেয়ে সুন্দর নিয়ম, তারা রাতের খাবার সকলে একসাথে খায়। এই নিয়ম কখনো এলোমেলো হয়নি, আবার হবেও না। তবে আজ চিত্রা বাহির থেকে এসে ঘুমিয়ে পড়েছিল, যার দরুন সবাই তাকে ডাকতে হয়রান হয়ে গেছে। অবশেষে তুহিন ভাই যখন ডাকলো, তারপর মেয়েটা উঠল। ঘুম ঘুম চোখে টেবিলে এসে বসতেই সবার খাওয়া শুরু করলো। নুরুল সওদাগর ভাতের লোকমা মুখে দিয়ে প্রায় ঠেস মেরেই বললেন, তোমার বোধ হয় স্বভাবেই সময়ের কাজ সময়ে না করা। অদ্ভুত ছেলে মেয়ে। চিত্রা আর চোখে বাবার দিকে তাকালো। মুনিয়া বেগম মাছের বাটিটা নিয়ে স্বামীর পাশে দাঁড়ালেন, কিছুটা ফিস ফিস করেই বললেন, তোমার সবসময় এমন না করলে চলে না? কবে? নুরুল সওদাগর জবাব দিলেন না। চিত্রাও ঘুম ঘুম চোখে ভাত মুখে তুলল। মুনিয়া বেগম মাছের বিরাট মাথাটা স্বামীর পাতে দিতে নিলেই নুরুল সওদাগর হাত দিয়ে থামিয়ে দিলেন। গম্ভীর কণ্ঠে বললেন, আমার মাছের পেটি দাও, মাথা খাবো না, রাত করে। মুনিয়া বেগম অবাক হলেন, অবাক কণ্ঠে বললেন, থেকে তুমি আবার পেটি খাওয়া শুরু করলে? নুরুল সওদাগর বোধহয় বিব্রত বোধ করলেন স্ত্রীর কথায়, তাই কিছুটা মিছে মিছে রাগ দেখিয়ে বললেন, দিলে দাও, না দিলে যাও। চিত্রা বেশ উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, তবে মাথাটা আমাকে দাও মা।
হ্যাঁ খাও, মাছের মাথা খাও, তবুও আমার মাথা খেও না। বাবার ধমকে চিত্রা আবারও চুপ হয়ে গেল। তুহিন বিরক্ত চোখে একবার বাবার দিকে তাকালো, আর কোনো কথা হলো না। চিত্রা খাবার শেষ করে ওঠার সময় বাবার হাতে একটা বক্স এগিয়ে দেয়, মিনমিন কণ্ঠে বলে, হ্যাপি বার্থডে আপু। নুরুল সওদাগর মেয়ের দিকে অবিশ্বাস্যকর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। চিত্রা ততক্ষণে চলে গিয়েছে নিজের ঘরে। নুরুল সওদাগর বক্সটা খুলে দেখলেন সিলভার কালারের বেশ সুন্দর একটা ঘড়ি। নুরুল সওদাগর তা দেখে আহ্লাদে মেতে উঠলেন। মুনিয়া বেগমকে দেখিয়ে কেমন বাচ্চামো করে বললেন, দেখছো মুন্নি, দেখছো মেয়েটা কেমন অবাক করে দিল। তোমরা তো মনে করে রাখছো না আমার জন্মদিনের কথা। মেয়েটা কেমন পাগলি দেখলে। আজ শুক্রবার, নুরুল সওদাগরের জন্মদিন উপলক্ষে আজ বাড়িতে কিছুটা খুশির আমেজ। জাঁকজমকপূর্ণ আয়োজন চলছে, সেটা অবশ্যই রান্নাবান্নার দিক দিয়ে। আর আশ্চর্য রকমভাবে আজ চিত্রারও জন্মদিন। বাবা মেয়ের একই দিনে জন্মদিন। রান্নাঘরে ব্যস্ত সকল রমণীগণ। উপর থেকে ভেসে আসছে রবীন্দ্রসঙ্গীত। খুব সম্ভবত তুহিনের রুম থেকে গানটা বাজানো হচ্ছে। ছেলেটা বেশ গানপ্রিয়। ধীর আওয়াজে রবীন্দ্রসঙ্গীত শুনবে সবসময়, কোনো ক্লান্তি নেই। সময়টা আজ খুব বেশি না, মাত্রই 7টা বাজে। মিনময়দের বাহারদের চিত্রার ফুপুর পরিবারকে দাওয়াত দেওয়া হয়েছে বিদায় রান্নাবান্নার আজ চাপটা বেশি। বাড়ির এই 3 নারী বাদে সবাই মোটামুটি ঘুমে। ছুটির দিনে সবাই একটু বেলা করে উঠতেই পছন্দ করে। তুহিন সকালে উঠে গোসল সেরে নিয়েছে। শুভ্র রঙের একটা পাঞ্জাবি শরীরে চাপিয়ে বাহিরে বের হয়ে এলো। এই সময় রাস্তা বেশ ফাঁকা থাকে, হাঁটতে বেশ দারুণ লাগে। আর শুক্রবারে তুহিনের সবচেয়ে পছন্দের কাজই হলো সকালবেলা হাঁটতে বের হওয়া। বিল্ডিং পেরিয়ে রাস্তায় নামতেই বনফুলের হাসি হাসি মুখটা চোখে পড়ল, সাথে নোংরও আছে। তুহিন ক্ষীণ হেসে ভ্রু কুঁচকালো, কোমল কণ্ঠে বলল, বনফুল যে এখানে কি? মেয়েটা হাসতে হাসতে বলল, তোমার সাথে হাঁটতে যাব, নিবে? তুহিন হাসলো। মেয়েটা কেবল আজ না, প্রায় সবসময় এই বায়নাটা করে। তবে আজ ভিন্নতা আছে। আজ মেয়েটার হাসির বিস্তৃতি বেশি, চঞ্চলতা বেশি, সাথে আবার আরেকজন মেয়েও আছে। খুব বেশি ভুল না হলে এটা বাহার ভাই এর সেই বান্ধবী, যাকে নিয়ে বাড়িতে টুকটাক কথা শুনেছিল। তুহিনকে চুপ থাকতে দেখে বনফুল আবার বলল, নিবে না আমায়? নিব না কেন, চলো। বনফুল ঘাড় কাত করলো। নোংরের হাতটা শক্তপোক্ত করে ধরে হাঁটা শুরু করলো বনফুল। হাঁটতে হাঁটতে অনেকটা পথ অতিক্রম হওয়ার পর বনফুল তুহিনকে বলে উঠল, তোমার সাথে পরিচয় করিয়ে দেই চলো। এটা নোংর আপু, আমাদের অতিথি। আর নোংর আপু, এটা চিতাবাঘের বড় ভাই তুহিন। নোংর বিনীত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। তুহিনও সুন্দর করে সালামের জবাব দিল, আবারও হাঁটতে শুরু করলো। নোংর এবার প্রায় ফিসফিস করেই বনফুলকে বলল, আচ্ছা বনফুল, একটা কথা বলো তো। বনফুল প্রসাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি আপু? তুহিন ভাইয়া চিতাবাঘের ভাইয়া, কিন্তু তোমার কি বলো তো? বনফুল থেমে গেল, চোখ বড় বড় করে তাকালো নোংরের দিকে। খানিকটা লজ্জাও পেল, আমতা আমতা করে বলল, কি বলছো? না না, কিছু বলিনি, আমরা তো কিছুই বুঝি না। বনফুল লজ্জায় লাল হয়ে গেল, আর নোংর তা দেখে খিলখিল করে হেসে উঠল। পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতির মাঝে প্রেম অন্যতম বোধ হয়। দুপুর হতেই জমজমাট আয়োজন চলছে টেবিল জুড়ে। সুস্বাদু খাবারের গ্রানে ভরে গেছে চারপাশ। অথচ চিত্রা শাড়ি পরে পড়ার টেবিলে বসে আছে, কারণ আজকের দিনেও বাহার ভাই নামক লোকটা তাকে পড়াতে এসেছে। কি অদ্ভুত! চিত্রা পা দুলাতে দুলাতে বাহার ভাইয়ের দিকে তাকালো। কতক্ষণ তাকিয়ে থাকতে থাকতে বলল, বাহার ভাই, মা বলেছে আজ আমার সাথে ভাত খেতে। চিত্রার কথায় ভুরু কুঁচকালো বাহার। চিত্রার রুম থেকে যেতে নিলেই ফিরে তাকালো, বেশ কিছুটা অবাক হয়েই বলল, কেন তোমার সাথে ভাত খাবো কেন? আমাদের বাড়িতে কি ভাতের টান পড়েছে? কারণ আজ চিত্রার জন্মদিন, আর চিত্রা চায় বাহার ভাই তার পাশে বসুক, একসাথে খাবার খাক।
বাহারকে কথাটা বলার পরও বিশেষ হোলদোল দেখা গেল না লোকটার ভেতর, বরং সে বেশ স্বাভাবিক কণ্ঠেই বলে দিল, না, পারবো না খেতে। আমার জন্য আমার আম্মু হয়তো ভাত নিয়ে বসে আছেন, তুমি খেয়ে নাও। আমার আরেকটা টিউশনিও আছে এখন। আজ আমার জন্মদিন বাহার ভাই, অন্তত আজকের দিনটা তো আমার কথা রাখতেই পারেন। ধনির দুলালি বলে আজ জন্মদিন তোমার কাছে যতটা জাঁকজমকপূর্ণ মনে হচ্ছে, আমার কাছে ঠিক ততটাই অতিরিক্ত বাড়াবাড়ি মনে হচ্ছে। পড়াটা পড়ে রেখো। চিত্রা কিছু বলার আগে লোকটা গট গট পায়ে বেরিয়ে গেল। একরাশ হতাশা আর মন খারাপ নিয়ে টেবিলের মাথা নামিয়ে নিল সে। তার বুকে কষ্ট হচ্ছে, কিন্তু সে অভ্যস্ত এসবে। সে জানে বাহার ভাই এমন, আর তার এই এমন বাহার ভাইয়ের প্রতি এক আকাশ সমান টান। ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়েই যেই না বাহার খাবার টেবিলে বসেছে, ঠিক সেই সময় মুহূর্তেই কোথা থেকে ছুটে এসেছে ধপ করে তার সামনে চেয়ারে বসে পড়ল গোলগাল ফর্সা মিষ্টি চেহারার চিত্রা। আরামে বসে আছে, পা নাড়াতে নাড়াতে রান্নাঘরের ভেতর থাকা বাহারের মায়ের উদ্দেশ্যে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, চাচি খাবার দাও, আমি এসেছি। রান্নাঘর থেকে তৎক্ষণাৎ ডাবের বড়ার প্লেটটা নিয়ে বেরিয়ে এসে টেবিলের উপর রাখলো বাহারের মা আয়েশা খাতুন। অবাক কণ্ঠে বলল, কিরে আজ না তোর জন্মদিন, তোদের বাড়িতে কিরে আজ না তোর জন্মদিন, তোদের বাড়িতে দেখলাম ভালো মন্দ রান্না হলো, বনফুলও তো তোদের বাড়িতে, আর তুই কি না এখানে এসেছিস ডাল ভাত খেতে? আমি যদি না আসি তবে তোমার ডালের বড়াটা কে খাবে শুনি? আমার পছন্দ বলেই তো বানিয়েছো। দাও দেখি তাড়াতাড়ি, আমার খিদে পেয়েছে তো। আয়েশা খাতুন বেশ যত্নের সাথে দুজনকে ভাত বেড়ে দিলেন। তারপর আবার রান্নাঘরে চলে গেলেন ডিম ভাজতে। চিত্রার ডিম ভাজাও বেশ প্রিয়। বাহার ততক্ষণে ভাত মাখিয়ে মুখে নিয়েছে। চিত্রা ফিস ফিস কণ্ঠে বলল, আমাকে এক লোকমা খাইয়ে দেন না। কেন, তোমার প্লেটে নাই খাবার? বাহারের সন্দিহান দৃষ্টি চিত্রার দিকে। চিত্রা মন খারাপ করে বলল, একটু খাইয়ে দিলে কি হয়? আর হাত খসে পড়ে যাবে। হয়েছে শান্তি, এবার নিজে খাও। আপনার মতন মানুষ আমি বাপ দাদা 14 গোষ্ঠীতে দেখিনি। দেখবে কিভাবে? তোমার বাপদাদার 14 গোষ্ঠীতে সবগুলো এক একটা অকাজের মানুষজন। একদম খারাপ কথা বলবেন না ওদের নিয়ে। খান আপনার খাবার আপনি। আজ আপনার সাথে খাবো বলে নিজের বাসা থেকে লুকিয়ে এসেছি আপনার বাসায়। নিজের মনের ইচ্ছে নিজে পূরণ করি আমি, আর আপনি কিনা এত পাষাণ। আল্লাহ ভুল করে আপনাকে মনের জায়গায় ইট বোধহয় দিয়ে দিয়েছে। আর তোমাকে ব্রেইনের জায়গায় গোবর। বাহারের খোঁচা মারা কথায় চুপ হয়ে গেল চিত্রা। সে সত্যি সত্যিই আর খাবারগুলো ছুঁয়ে দেখল না। খাবার প্লেট সামনে নিয়ে বসে রইল থম মেরে। চোখে অশ্রু টলমল করছে। বাহারের খাবারও প্রায় শেষ দিকে। পাষাণ লোকটার এমন কাঠিন্য মেনে নিতে না পেরেই যাই চিত্রা উঠতে নিবে, ঠিক সেই মুহূর্তে ভেসে এলো মানুষটার গম্ভীর কণ্ঠ, খাবার ফেলে রেখে কোথায় যাচ্ছ? এগুলো আমার ঘুষের টাকার খাবার না, কষ্টের টাকায় রোজগার করা। চুপচাপ খাও। বিশাল মন খারাপের স্তূপ জমা হলো চিত্রার মনে। মাথা নিচু করলো সে। অশ্রু লুকানোর বৃথা চেষ্টা করলো, অথচ ভাতের পাতে গড়িয়ে পড়লো অশ্রু। বাহার ভাই আজও তার অভিমান বুঝলো না। কথাটা ভাবতেই কান্না ঠেলে আসলো চিত্রার। ঠিক সেই মুহূর্তেই তার মুখের সামনে এক লোকমা ভাত তুলে দিল কেউ। চিত্রা অবাক চোখে তাকাতেই দেখলো বাহার ভাই কপাল কুঁচকে ভাত ধরে আছে তার মুখের সামনে। প্লেটের শেষ লোকমাটা চিতাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে বাহার গম্ভীর কণ্ঠে বলল, নাও মুখে। খাবার পাতে কেউ কাঁদুক, তা আমার পছন্দ না। এতক্ষণে আসছে খাওয়াইতে। হা করবে নাকি আমি উঠে যাব?